নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি মদনপুরের গৌরাঙ্গপাড়ায়। শুনশান এলাকা, চারিদিকে মাঠ, মাঝখানে যেখান থেকে মহাজাগতিক আজকের চন্দ্রগ্রহণ। এখন যে সময়টা রাত্রি প্রায় 12টা পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, তারিখ 7 তারিখ হয়ে 8 তারিখ হয়েছে, কিন্তু চন্দ্রগ্রহণ, তার দৃশ্য এবং তার প্রেক্ষাপট বা বিষয় নিয়ে সবটাই আপনাদের দেখাবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে, অক্ষয় প্রতুল অকপট। 7ই সেপ্টেম্বর, এখন প্রায় রাত্রি 10টা বাজে। আমরা আছি মদনপুরের গৌরাঙ্গপাড়ার ফাঁকা মাঠে, নির্জন পরিবেশে। বিজ্ঞান মঞ্চ, চাকদা বিজ্ঞান কেন্দ্র, তারা টেলিস্কোপের মাধ্যমে আজকের এই চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা করেছেন এখানে। সেটাই আমরা দেখাচ্ছি। পদার্থ সে রিগোলিথকে একটা হালকা লালচে আভায় সিক্ত করে তোলে। সেই লাল আলোই আবার আমাদের চোখে এসে পৌঁছায়, অর্থাৎ পৃথিবীর পর্যবেক্ষকের কাছে পৌঁছায়, এবং চাঁদকে আমরা লালচে বা তামাটে লালচে দেখতে পাই। আজ এই পূর্ণ চন্দ্রগ্রহণে, যখন পূর্ণ গ্রহণ চলবে, অর্থাৎ রাত্রে 11টা 2 থেকে শুরু করে 12টা 22 পর্যন্ত, এই যে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময়, আমরা লক্ষ্য করব চাঁদের রঙের কি পরিবর্তন হয়, এবং সেটা নিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটি বা কাজও ছাত্রছাত্রীদের নিয়ে আমরা করব, সেই রকম আমাদের পরিকল্পনা আছে। তো একটা কথা বলি, এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সাথে রাহু এবং কেতু, এই দুটো মানে অশুভ শক্তিকে যুক্ত করে দেওয়ার একটা প্রবণতা বহুকাল ধরেই কিন্তু আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, রাহু আর কেতু নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। একটু আগেই আমি যে দুটো নোডের প্রসঙ্গ তুললাম, অর্থাৎ উচ্চ পাতবিন্দু বা অ্যাসেন্ডিং নোড এবং নিম্ন পাতবিন্দু বা ডিসেন্ডিং নোড, এই দুটোরই একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু। অর্থাৎ রাহু আর কেতু হলো দুটো জ্যামিতিক বিন্দু, মহাকাশের দুটো জ্যামিতিক বিন্দু, টু জিওমেট্রিক্যাল পয়েন্টস ইন স্পেস। যেই দুটো বিন্দুতে সূর্যের চারপাশের পৃথিবীর কক্ষতল এবং পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষতল পরস্পরকে ছেদ করেছে। এই দুটোই হচ্ছে দুটো বিন্দু, রাহু এবং কেতু, অ্যাসেন্ডিং নোড, ডিসেন্ডিং নোড। এছাড়া এদের কোনো অস্তিত্ব নেই। আরও কতগুলো বিষয় আছে যে গ্রহণের সময় খাওয়া যাবে না, বা তৈরি করা খাবার ফেলে দিতে হবে, এই বিষয়টা একটু বলুন। প্রেগন্যান্ট মহিলাদের গ্রহণ দেখা উচিত নয়। এই রকম আরও বেশ কিছু আমরা সংস্কার বলি, কুসংস্কার বলি, এইগুলো কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে। এগুলোর কোনো বৈজ্ঞানিক যুক্তি বা ভিত্তি নেই। এইগুলো শুধুমাত্রই সংস্কার বা কুসংস্কার। আমরা এগিয়ে চলেছি, মহাকাশবিদ্যা অনেক এগিয়ে চলেছে, এবং আমরা এগুলোকে গুরুত্ব দেব না, না দিয়ে একদম মুক্ত মনে বিজ্ঞানসম্মত ভাবনা, যুক্তিবাদী ভাবনা নিয়ে আমরা চন্দ্রগ্রহণ দেখব, সূর্যগ্রহণ দেখব। যখন যেটা আসবে, আমরা প্রকৃতির এই সৌন্দর্যকে উপলব্ধি করব, সৌন্দর্য অবগাহন করব, বিজ্ঞান মনস্ক হয়ে আমরা চলব। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন অবশ্যই আছে। সেটা হচ্ছে, আপনি রাখুন, আমারটা ক্যাচ করে নেবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এই একটা মহাজাগতিক যে ঘটনা ঘটতে চলেছে, সেটা তাদেরকে দেখাবেন এবং সেই সাথে শিক্ষাও দেবেন। এটা আপনি একটু আগে উল্লেখ করলেন না, যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে এই সময় খাওয়া যাবে না, এই বিভিন্ন বিষয়গুলো আছে। মানে বিজ্ঞানের উন্নতি হয়েছে, মানুষের শিক্ষা চেতনার উন্নতি হয়েছে, তথাপিও আজও গ্রামাঞ্চলে, এমনকি শহরাঞ্চলেও বহু মানুষকে আমরা বলতে দেখি এই বিষয়গুলো। মানে এইটা চেতনার ক্ষেত্রে কতটা অভাব বা
মানুষকে বোঝানোর ক্ষেত্রে কতটা অভাব হচ্ছে? দেখুন, এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এই দুটোই হচ্ছে আলো এবং ছায়ার খেলা। এই যে আলো ছায়ার খেলা বা এই যে একটা কসমিক ড্রামা বা মহাজাগতিক নাটক, এই রঙ্গমঞ্চে কুশীলব তিনজন, একটা সূর্য, একটা চাঁদ আর একটা পৃথিবী, তিনটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। এই যে দেখুন, আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি, আবার এখানে একটা আলো আছে, এখানে কিন্তু ছায়া তৈরি হয়েছে, ছায়া কিন্তু মাটিতে পড়ছে। একটা সিম্পল সায়েন্স, সিম্পল বিষয়। আলো আমার শরীরকে ভেদ করতে পারলো না, আলো যেদিকে আছে আমার তার উল্টো দিকে একটা ছায়া মাটিতে পড়েছে। এই যে গ্রহণ, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, ঠিক এটাই, আর কিচ্ছু না। এই ক্ষেত্রে যেমন এই পূর্ণ মানে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূর্যের চারপাশে তো পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারপাশে ঘুরছে চাঁদ। এরকম ঘুরতে ঘুরতে কোনো একটা বিশেষ পরিস্থিতিতে, বুঝছো তো, কোনো একটা বিশেষ পরিস্থিতিতে কি হলো, সূর্য এবং চাঁদ এর মাঝখানে পৃথিবী চলে এলো, তাই তো? একদম। পৃথিবীর ছাই তো চাঁদে গিয়ে পড়ছে, পৃথিবীর ছাই তো চাঁদে গিয়ে পড়ছে, তাহলে এটা চন্দ্রগ্রহণ হচ্ছে। আচ্ছা, পূর্ণ হোক আংশিক হোক, বিষয়টা এই। তাহলে এটা হচ্ছে একটা আলো ছায়ার বিষয়। আরেকটা কথা, সেটা হচ্ছে দেখুন, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, চাঁদ কোনো আলোকে উৎস নয়। সূর্যের আলো চাঁদে গিয়ে পৌঁছায় ছিটে ফোটা, সে আলোটাই কিন্তু প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসে, আমরা চাঁদকে দেখতে পাই। অন্যান্য বস্তুকে আমরা যে নিয়মে দেখি, চাঁদকে আমরা সেই নিয়মেই দেখতে পাই। এখন বিষয়টা হচ্ছে, এই যে আলো, যে আলোটার কথা বলছি, এইটাকে আমরা দৃশ্যমান আলো বলি, যেটা আমাদের চোখে দর্শনের অনুভূতি তৈরি করে। এই আলোটা এক ধরনের কম্পোজিট নেচারের আলো বা যৌগিক প্রকৃতির আলো। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই সাতখানা বর্ণ মিশে থেকে একটা কম্পোজিট নেচারের সাদা আলো তৈরি করে, যার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 750 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত। 400 ন্যানোমিটারটা ভায়োলেট বা বেগুনির দিকে, আর 750 ন্যানোমিটারটা রেডের দিকে, রেড বা লাল, যার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অন্যদিকে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে এই আলোটা কিন্তু সূর্য থেকে আমাদের কাছে আসে, সেই আলোটাই তো চাঁদে ধাক্কা খেয়ে আমাদের কাছে আসে, আমরা চাঁদকে দেখতে পাই। এবং চাঁদে ধাক্কা খেয়ে যখন আলোটা আসছে, তখন সে আলোর প্রকৃতিগত কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটে না, তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটছে না, শক্তির কিছু পরিবর্তন ঘটে, তার ফিজিক্সটা একটু আলাদা, সে জায়গায় আমি যাচ্ছি না। এই তো ব্যাপার। আরেকটা কথা, যে সূর্য থেকে কিন্তু নানান ধরনের বিকিরণ আসে, এই দৃশ্যমান আলো আসে, অতি বেগুনি রশ্মি আসে, তারপরে খুব সামান্য পরিমাণে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ আসে সূর্য থেকে, খুব সামান্য পরিমাণে এক্স রশ্মি আসে। কিন্তু এই এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মির কিছুটা অংশ কিন্তু পৃথিবীর মাটি পর্যন্ত পৌঁছতে পারে না, বেতার তরঙ্গ মাটি পর্যন্ত সামান্য পরিমাণে পৌঁছাতে পারে। আর এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে যে আলোটা আমাদের কাছে আসছে, যার জন্য আমরা চাঁদকে দেখতে পাচ্ছি, সে আলোটা কিন্তু অন্য সাদা আলোই, তার সঙ্গে প্রকৃতিগত কোনো পার্থক্য নেই। আর এই আলোর এমন কোনো গুণ নেই যা আমাদের শরীরের জেনেটিক মিউটেশন বা জিনগত পরিবৃত্তি ঘটিয়ে আমাদের শরীরের গঠনগত কিছু পরিবর্তন বা চরিত্রগত কিছু পরিবর্তন ঘটাতে পারে। যেমন একটা কথা চালু আছে যে প্রেগন্যান্ট মহিলা যদি গ্রহণের সময় বাইরে বেরোয় বা যদি গ্রহণ দেখে, তার গর্ভস্থ শিশুর সমস্যা হতে পারে। আচ্ছা, কি করে সম্ভব? মানে এটা তো মানে এই আলোর কোনো ক্ষমতাই নেই যেটা গর্ভবতী মহিলার শরীরের ত্বক ভেদ করে গর্ভস্থ শিশুর জিনের কোনো পরিবর্তন ঘটাতে পারবে। এটা কোনোভাবেই সম্ভব নয়, এবং এটা বৈজ্ঞানিকভাবে নানা রকম চিন্তা ভাবনা করা হয়েছে, এর কোনো যুক্তি নেই। তারপরে খাওয়া দাওয়ার কথা বলি, এরকম কথা চালু আছে যে গ্রহণের সময় কিছু খাওয়া যাবে না, বা গ্রহণের আগে খাবার রান্না করা থাকলে সেটা গ্রহণের পরে সেটা খাওয়া যাবে না, সব ফেলে দিতে হবে, আবার গ্রহণ শেষ হলে নতুন করে রান্না করে খেতে হবে, এরকম কথাবার্তা চালু আছে। আসলে গ্রহণ যখন হচ্ছে, তখন আমাদের প্রকৃতি জগতে এমন কোনো পরিবর্তন আসছে না যাতে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রোব অণুজীব প্রচুর সংখ্যায় বাড়ছে, যে আপনার খাবারটাকে বিষাক্ত করে দিতে পারে বা বিষক্রিয়া ঘটাতে পারে, এমন কোনো রকম পরিবর্তন প্রকৃতি জগতে ঘটে না। আর তাই যদি ঘটবে,
অমাবস্যায় তাহলে কি হয়? তখন তো চাঁদ থাকে না, তখন তো চাঁদ থাকছে না, তাহলে সেখানে তো আরও বেশি পরিমাণে খাদ্যে সংক্রমণ ঘটতে পারে, তাই না? যদি চাঁদটা আবছা হয়ে যাওয়ার কারণে যদি সংক্রমণ ঘটে খাবার দাবারে, তাহলে অমাবস্যায় চাঁদের পূর্ণ অনুপস্থিতিতে তখনও তো খাবার দাবারে বিষক্রিয়া ঘটতে পারে, তাই না? তো সেটা তো কখনো উচ্চারিত হয় না যে অমাবস্যায় খাবার দাবার বিষাক্ত হয়ে গেছে। সুতরাং যে বিষয়গুলো চালু আছে গ্রহণ সম্পর্কে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে, যেই খাবারের বিষক্রিয়া, তারপরে আরও অনেক কিছু, গর্ভস্থ শিশুর অঙ্গ বিকৃতি, এরকম আরও যেগুলো আছে, সেগুলো সম্পূর্ণভাবে সেগুলো মানে ভুল বা অবৈজ্ঞানিক, অপবিজ্ঞান, অসত্য, যুক্তি বা বিজ্ঞান দ্বারা কোনো মতেই সেটা সিদ্ধ নয় বা স্যাটিসফাইড নয়। এবং আপনারা থাকুন, দেখবেন গ্রহণ যখন চলবে তখন এখানে যারা উপস্থিত থাকবেন সবাইকে বলবো কিছু খাদ্য গ্রহণ করতে, একটা বিস্কুট বা কিছু সামথিং তারা খাবে, খেয়ে দেখিয়ে দেবে যে গ্রহণের সময় আমরা খেলাম, আমাদের কোনো রকম সমস্যা হবে না। এবং তারা নিজেরা এটা করার মধ্য দিয়ে এই আহ্বান জানাবে সবার কাছে যে গ্রহণে খাওয়া যায়, খাদ্য গ্রহণ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন। আমি এখন কথা বলবো এই যে আজকে এই ফাঁকা মাঠের মাঝখানে গোবিন্দ স্যার, মানিকদা বা বিজ্ঞান মঞ্চের যারা আছেন, তারা যাদের নিয়ে একটু আগেই গোবিন্দ স্যার সমস্ত বিষয়টাই ব্যাখ্যা করে বললেন, এবং আমি এদের সাথে কথা বলবো। কী নাম তোমার? নেহা দাস। কী করতে এসেছো এখানে? আজ পূর্ণ চন্দ্রগ্রহণ আছে, তো সেই সম্পর্কে স্যার আমাদের যা যা শেখাবেন, যা যা জানাবেন, সেই সব সম্পর্কে আজকে জানতে আমার এখানে আসা। যতক্ষণ চন্দ্রগ্রহণ চলবে থাকবে তো? সেটা সম্পর্কে আমি বলতে পারছি না, কারণ আমার শরীরটা তেমন ভালো নেই। আমার যদি শরীর খুবই খারাপ লাগে তাহলে আমায় চলে যেতে হবে। স্যার এতক্ষণ ধরে যা যা বললেন সে তার থেকে কিছু অনুভব করতে পেরেছো? হ্যাঁ। তুমি বলো, আজকে এখানে এসেছো চন্দ্রগ্রহণ দেখবে, এই টেলিস্কোপের মাধ্যমে দেখবে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো কি 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 জানতে চাইছো বা কেন দেখবে? কারণ এর বিষয়ে জানার আমার অনেক আগ্রহ আছে। এই বিষয়ে ঠিকঠাক জানার আমাদের এখন পুরোপুরি হয়নি সম্পূর্ণ। সে বিষয়ে জানতে এখন কোন ক্লাসে পড়ো? 9 ক্লাস 9-এ পড়ো। বিজ্ঞানের কিছু তো পড়াশোনা করেছো এই বিষয়ে? হ্যাঁ, সেই বিষয়ে আমি এখন জানছি স্যারের কাছ থেকে। যা যা জানতাম না অনেক কিছু এখন জানা হলো আমার এখান না, থেকে। ব্যাপারটা কি খুব এক্সাইটিং মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, তুমি কি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে? হ্যাঁ। আর কেউ আছে? আর কেউ বলবে কিছু? অসংখ্য ধন্যবাদ। আমি শোনালাম দুজন ছাত্রী, তারা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাসে একজন 8 এবং 9, তারা আমাদের ক্যামেরার সামনে তারা কি জানতে চায়, কি শিখতে চায়, আজকের এই রাতে দাঁড়িয়ে পুরো বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। আর কেউ কিছু বলবে? আর তুমি বলো, তুমি তো আজকে রাত্রে এখানে রয়েছো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 এ পড়ি। কি নাম তোমার? ঈশান মল্লিক। কি আজকে কি জানবে? আজকে যেহেতু চন্দ্রগ্রহণ আছে, তো স্যার আমাদের চন্দ্রগ্রহণের ব্যাপারে অনেক কিছুই বোঝাবেন। তো ওই দেখতে আর ওই জানতেই আমরা এসেছি। ব্যাপারটা কি খুব ভালো লাগছে, খুব এক্সাইটিং লাগছে? ব্যাপারটা এক্সাইটিং এর কারণ চন্দ্রগ্রহণ জিনিসটা সবসময় আমরা দেখতে পাই না, আর বিশেষ করে আজকে এত সুবিধা, যেমন টেলিস্কোপের মাধ্যমে যে আমরা দেখছি, এর থেকে সুবিধা এখনো দেখেছো একবারও? না, দেখেছি বলতে একবার, এখন টেলিস্কোপের মাধ্যমে দেখিনি, তবে আমি এখানে উপস্থিত ছিলাম, এসে ওখান থেকে দেখেছি। ধন্যবাদ। আর কেউ কিছু বলবে? আমি দেখাবো আরও, যদি স্যারের ছাত্রছাত্রী যারা এখানে আছেন তারা যদি এই আজকের এই যে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তার তো পুরো বিষয়টাই আমরা আপনাদের দেখাবো। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। এখনো উপেক্ষা অঞ্চলে চাঁদ রয়েছে। আমরা আমরা বিভিন্ন পর্যায়গুলো টেলিস্কোপে পর্যবেক্ষণ করব এবং একটা এক্সপেরিমেন্ট করারও ভাবনা আমাদের আছে, সেটা আমরা করার চেষ্টা করব। এবং আমরা এখন চাঁদের একটা মানচিত্র এনেছি, সেই চাঁদের মানচিত্রটা ছাত্রদেরকে এবং যারা আছেন তাদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করব এবং সেখানে দেখিয়ে দেবো যে আমাদের চন্দ্রযান 3 যে বিক্রম ল্যান্ডার, সেটা ঠিক কোথায় ল্যান্ড করেছিল সেটা ম্যাপে আমরা ইন্ডিকেট করে দেবো। এবং বিষয়টাতে
অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস আছে। যে এই যে চাঁদটা আমরা দেখছি তার নর্থ পোল এবং সাউথ পোল ঠিক কোন দিকটাতে, এইখানটাতে আমি যেভাবে ইন্ডিকেট করছি চাঁদের একদম ওপরের দিকটা একদম প্রিসাইসলি ইন্ডিকেট করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ অনেকগুলো বিষয় রয়েছে, রিলেটিভ পজিশনের ব্যাপার আছে। একদম ওপরের দিকটাতে রয়েছে নর্থ পোল এবং একদম নিচের দিকটা রয়েছে সাউথ পোল। আমাদের কাছে মানচিত্র আছে চাঁদের, সেই মানচিত্রের সঙ্গে যদি এই অবজেক্ট চাঁদটাকে যদি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করা যায় তাহলে আমরা নিশ্চয়ই একটু রোমাঞ্চিত হব যে চাঁদের ওই জায়গাটায় চন্দ্রযান 3 বিক্রম ল্যান্ডার অবতরণ করেছিল। খুব ভালো লাগবে, সবাই দেখবে, পার্টিসিপেট করবে। আমাদের সামনে অনেক কর্মসূচি রয়েছে, আমরা এখানে একটু ধৈর্য ধরে সবাই আজকের এই অনুষ্ঠানটাকে উপভোগ করব এবং এর থেকে আমরা শিক্ষা লাভ করব। সবাই সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা, আমরা টেলিস্কোপ দেখবো, একটু বলছি সবাইকে লক্ষ্য করতে বলছি চাঁদটা একটু বাদিকটা, মানে অর্থাৎ আমি যে দাঁড়িয়ে রয়েছি এই বাদিক, বাদিক চাঁদের বাদিক নয়, আমার বাদিক। খেয়াল রাখতে হবে, আমার বাদিক মানে চাঁদের ডান দিক, কিন্তু আমার বাদিক মানে চাঁদের ডান দিক। আমার বাদিকটা লক্ষ্য রাখতে বলছি, একটু ঘাটটা ডিম হয়ে আসছে, একটু ডিম হয়ে আসছে, অর্থাৎ চাঁদের শেপটা যেন একটু পাল্টে পাল্টে যাচ্ছে, কিছুটা ওভাল শেপ হয়ে যাচ্ছে, উপর নিচে একটু লম্বাটে, খুব সামান্য কিঞ্চিত, খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। সেই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং তিনি যাতে আরো বেশি বেশি করে এই সংগঠনের প্রতি তার ডিভোশন দেখাবার প্রেরণা পান, এই সমগ্র বিষয়টাকে মাথায় রেখে আমার তরফ থেকে তাকে একটা মেমেন্টো দিয়ে পুরস্কৃত করছি। একটু এদিকে আসুন। একটু ক্লোজে আসুন। একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে নিয়ে। বড় লেভেল না, আমার নর্মালি দরকার, যাতে একটা কোনো মাস্টার ফাস্টার যোগাযোগ হয়, যাতে আমি আমার তো কাকাই নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট। আজ এক অভিনব সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যেই জানেন আজ চন্দ্রগ্রহণ। একটি গ্রামের মধ্যে, মদনপুরের একটি গ্রামে ফাঁকা মাঠের মাঝখানে থেকে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞান মঞ্চ এবং আকাশগঙ্গা, তারা বেশ কিছু ছাত্রছাত্রী তাদের নিয়ে টেলিস্কোপের মাধ্যমে আজকের এই সূর্যগ্রহণ অনুষ্ঠান, চন্দ্রগ্রহণ দেখাবেন। 7ই সেপ্টেম্বর, এখন প্রায় রাত্রি 10টা বাজে। আমরা আছি মদনপুরের গৌরাঙ্গপাড়ার ফাঁকা মাঠে, নির্জন পরিবেশে। বিজ্ঞান মঞ্চ, চাকদা বিজ্ঞান কেন্দ্র, তারা টেলিস্কোপের মাধ্যমে আজকের এই চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা করেছেন এখানে, সেটাই আমরা দেখাচ্ছি। নেমেছে, সব মার্ক করা আছে। আচ্ছা, প্রথম যে মানুষ চাঁদে গেছিল কত সালে? 1969 সালে 20 জুলাই, তাই তো? নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন,
হ্যাঁ, আর মাইকেল কলিন্স ছিল স্পেসে। প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং, তার কিছু পরে নেমেছিল কি এডউইন অলড্রিন, তাই তো? এরা নেমেছিল এই জায়গাটায়। এই যে দেখো অ্যাপোলো 11, এই যে অ্যাপোলো 11, এই যে স্ট্যাশিও ট্রাঙ্কুইলিটিস, এই জায়গাটায়, অর্থাৎ আমার আঙুলটা যেখানে রয়েছে এই জায়গাটায় কিন্তু আমাদের এই নীল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন নেমেছিল অ্যাপোলো 11-এ। এবং এই জায়গাটা চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ তো, এই দেখো হাতটা একটু সরিয়ে, হ্যাঁ। MAN ZIUS দেখা যাচ্ছে। এই যে ক্রেটার, এই যে কালচে রঙের একটা স্যার এখানে বাবলের মতো দেখা ছাত্রছাত্রীদের যাচ্ছে। চাঁদের ম্যাপ এই দেখিয়ে জায়গাটায়, এই জায়গাটা কিন্তু চন্দ্রযাত্রী বিক্রম ল্যান্ডার নেমেছে, ঠিক এই জায়গাটায়, এই এলাকাটায়। তার মানে কি সাউথ পোলটা এখানে, ও লাইটটা একটু উঁচু এই করো। সাউথ পোল থেকে হ্যাঁ, এই ম্যানজিয়াস ক্রেটারের দূরত্ব প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি প্রায়। আচ্ছা, এবং চাঁদ থাকবে এক প্রান্তে, সূর্য আরেক প্রান্তে, পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝে। দ্বিতীয় শর্ত হলো চাঁদ, সূর্য এবং পৃথিবী এই তিনটে মহাজাগতিক বস্তু একই তলে অবস্থান করবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যেটা সব পূর্ণিমাতে হয় না, সেটা হলো চাঁদের নোডাল পজিশন বা নোডাল অবস্থান। এখানে বলবো সূর্যের চারপাশে পৃথিবীর যে কক্ষপথ, তার যে কক্ষতল, এবং পৃথিবীর চারপাশে চাঁদের যে কক্ষপথ অর্থাৎ কক্ষতল, এই দুটো তল কিন্তু একই সমতলে থাকে না। এই দুটো তলের মাঝখানে কৌণিক ব্যবধান প্রায় 5 ডিগ্রি। এই দুটো তল দুটো বিন্দুতে ছেদ করে। একটাকে বলা হয় উচ্চ পাতবিন্দু বা অ্যাসেন্ডিং নোড, আর একটাকে বলে নিম্ন পাতবিন্দু বা ডিসেন্ডিং নোড। এই অ্যাসেন্ডিং নোড বা ডিসেন্ডিং নোডের যে কোনো একটাতে চাঁদকে অবস্থিত হতে হবে, তবেই চন্দ্রগ্রহণের উপযুক্ত পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে পৃথিবীর ছায়াটা মধ্যে চাঁদ প্রবেশ করছে। যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসছে, তখন পৃথিবীর ছায়ার যে গাঢ় অংশ, একটা বৃত্তাকার গাঢ় অংশ, যেটাকে আমরা প্রচ্ছায়া বা আমরা বলি, আর তার চারপাশে একটা হালকা ছায়াচ্ছন্ন এলাকা তৈরি হয়, যাকে উপচ্ছায়া বা পেনামরা বলি। চাঁদ যদি এই প্রচ্ছায়াকে আংশিকভাবে অতিক্রম করে, তখন আংশিক চন্দ্রগ্রহণ বা পার্শিয়াল লুনার এক্লিপস ঘটে। কিন্তু চাঁদ যদি পৃথিবীর প্রচ্ছায়া ভেতরে চলে যায়, তাহলেই পূর্ণ চন্দ্রগ্রহণের ঘটনাটা ঘটছে। অর্থাৎ এই ক্ষেত্রে পৃথিবীর ছায়ার সবচেয়ে গাঢ় অংশটাই চাঁদকে ঢেকে দেয়, যার ফলে চাঁদের উজ্জ্বলতা অনেকটা কমে আসে আমাদের কাছে। এবং পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবার কথা আজকে 11টা 1-এ, পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে 12টা 22-এ, এবং সবচেয়ে ভালো সময় হলো 11টা 42 মিনিট। অর্থাৎ 11টা 1 থেকে 12টা 22 এই সময়কালটাতে আমরা যদি চাঁদটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, আমাদের কাছে টেলিস্কোপ আছে, খালি চোখেও ভালো বোঝা যায়, তাহলে চাঁদের রঙটা কিছুটা লালাভ বা রেডিশ হওয়ার কথা, এবং সেটা হবে আশা করছি। এবং কতটা লালাভ দেখব সেটা যে শর্তগুলোর উপর নির্ভর করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বায়ুমণ্ডলীয় অবস্থা। এর ওপর নির্ভর করবে আমরা কতটা লালাভ দেখব। এবং এই কারণে এই চাঁদকে আজকের দিনের এই চাঁদ, অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণের চাঁদকে আমরা কখনো কখনো লাল চাঁদ বা রেড মুন বা কপার মুন
এই সমস্ত নামে অভিহিত করে থাকে। আমরা সেই দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করছি। এই শিবিরে আমরা দেখব। এই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠতে পারে যে চাঁদকে লাল আলো দেখায় কেন পূর্ণ চন্দ্রগ্রহণের সময়? তার উত্তরটা আমরা বিজ্ঞান দিয়ে দিতে চাই। এই ঘটনার পেছনে একটা আলোকীয় ঘটনা দায়ী, যেটাকে বলা হয়